সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। আজকের বিষয় হচ্ছে খুব দ্রুত একটা পরিবর্তন আসছে বাংলাদেশে। যাই হোক, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখেছেন এই 5ই আগস্টের পর ভারত বিদ্বেষী আমরা অনেক রাজনৈতিক নেতারা, বিএনপি, জামাত, শিবির, চরমনাই, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসও বলতে শুরু করেছিলেন। কিন্তু যে কোনোভাবেই হোক না কেন, সেই ভারতের সাথেই তলে তলে এটা আঘাত করার চেষ্টা করেছে, ক্ষমতা দখল করার চেষ্টা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যালেন্স করে চলার চেষ্টা করছে এবং রাজনৈতিক দলগুলো আর ভারত বিদ্বেষী বক্তব্য তাদের আর নেই। অপরদিকে এই বিএনপি বলেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার একটা অরাজনৈতিক সরকার, কিন্তু দুঃখের বিষয় গত পরশুদিনও এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, নো, এটা অরাজনৈতিক সরকার নয়, অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা রাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার। কিভাবে? আমরা ছাত্রদের নেতৃত্বে রাজনীতির প্ল্যাটফর্মে গণ অভ্যুত্থানে, গণবিপ্লবের মাধ্যমে যে বিজয়, সেই বিজয় আমরা বিপ্লবী সরকার, আমাদের সরকার সেই বিপ্লবী প্ল্যাটফর্মের সরকার। সুতরাং যদি মনে করেন যে এটা নির্দলীয় সরকার, এটা তত্ত্বাবধায়ক সরকার, তাহলে ভুল হবে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসও তিনি বাংলাদেশের মিডিয়ার সাথে কথা বলতে অতটা ইন্টারেস্ট ফিল করেন না। তিনি যতটা ইন্টারেস্ট ফিল করেন বহির্বিশ্বের মিডিয়ার মাধ্যমে কথা বলতে। তিনি বহির্বিশ্বের মিডিয়ার মাধ্যমে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ছাত্র প্রতিনিধি আছেন, যে বিপ্লবের মাধ্যমে আমরা যে বিপ্লবী সরকার, সেই ছাত্ররা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করছে এবং তারা প্রতিনিধিত্ব করবে সেই প্ল্যাটফর্মে। ছাত্ররা বলেছেন যে আমাদের তো পরিস্থিতি নেই, একটা এমপি হওয়ার যোগ্যতা নাই। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে, আমাদের সর্বদিক থেকে, প্রশাসন বলো, অর্থনৈতিক বলো, সামাজিক বলো, সব কিছু থেকেই তোমাদেরকে প্রোটেকশন দেওয়া হবে এবং তোমাদের বাংলাদেশ না, বহির্বিশ্ব তোমাদের পরিস্থিতি হয়েছে। আমি বিশ্ববাসীকে পরিচয় করে দিয়েছি ছাত্রদের, এই মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড। সুতরাং কেন তোমরা পিছনে ফেলবে? তাহলে বোঝা গেল এটা ছাত্র এবং সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের বিপ্লবের সরকার। আর একটা বিষয় হচ্ছে যোগসূত্র। এখানে বাংলাদেশের স্নাইপার অস্ত্রের অঢালা অস্ত্র আছে। আপনারা প্রতিনিয়ত দেখছেন যে বিএনপি নিজেরা দখলবাজির জন্য গোলাগুলি করছে। তারা এক পক্ষকে আর এক পক্ষ গুলি করছে। গতকালকেও 30 জন দলের বিএনপিরই 30 জন যুব দল আর স্বেচ্ছাসেবক দল, তাদের ভিতরে মারামারি হয়। 30 জন তারা হাসপাতালে আছেন। শুধু মারামারি নিয়ে গোলাগুলি। এখন বিষয় হচ্ছে, গোলাগুলি হচ্ছে, এই অবৈধ অস্ত্রগুলো কেন উদ্ধার হচ্ছে না? এই অবৈধ অস্ত্রগুলো কেন উদ্ধার হচ্ছে না এবং গ্রেপ্তার হচ্ছে না? যাই হোক, সর্বোপরি দিক থেকে এই সেনাবাহিনী একটা নিরপেক্ষতা পালনের দিকে যাচ্ছে। আপনারা দেখেছেন এখন সবাই, এই আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, কচ্ছপের যেরকমের মাথা বের করে কিন্তু ভয় ভীতি পাইলেই আবার ঢুকিয়ে নেয়। ঠিক এখন বাংলাদেশের প্ল্যাটফর্মের রাজনীতির অবস্থা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা, ছাত্র সমন্বয়কারীদের অবস্থা ঠিক কচ্ছপের মতো হয়ে গেছে। তারা মাথা বের করে আবার ঠেলে দেয়। অপরদিকে আওয়ামী লীগও ঠিক সেরকমের অবস্থান করছে। তারাও মাথা বার করে, অর্থাৎ জয় বাংলা স্লোগান সারা বাংলাদেশে লিখেছে এবং তারা জানান দিচ্ছে, লিফলেট বিতরণ করছে এবং হরতালের ডাকও তারা দিয়েছে।
এইটা দিয়ে বুঝতে মানে বাংলাদেশের জনগণকে এবং বহির্বিশ্বকে বুঝাতে চেয়েছে আমরা রাজপথে আছি, আমরা পালিয়ে যাইনি, আমাদের শক্তি আছে, আমাদের সামর্থ্য আছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই যে বিএনপির একজন যুব দলের নেতাকে সেনাবাহিনী যৌথ বাহিনীরা মানে তাকে সন্দেহভাজন অস্ত্রধারী হিসেবে আটক করেছে। সেখানে তিনি হয়তোবা বিভিন্ন রোগে আক্রান্ত ছিল, সে আক্রান্তের কারণে তিনি হয়তোবা চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। এখন এই মির্জা ফখরুল ইসলাম সহ অ্যাডভোকেট রুহুল কবির রেজভী সাহেব তারা বক্তব্য দিচ্ছেন এই রকমের নির্বিচারে হত্যা হবে কেন, এই রকমের বিচার বহির্ভূত হত্যা হবে কেন। আসলে এই কথাটাই জাতি জানতে চায়, বিশ্ববাসী জানতে চায়, বিশ্ব মোরলরা জানতে চায়। যেখানে মানে মিনিমাম 100 নেতাকর্মীকে আওয়ামী লীগের জেলে বসে হেফাজত অবস্থায় মেরে ফেলছে, তখনকার প্রতিবাদ কোথায় ছিল? এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, এই মির্জা রেজভী অ্যাডভোকেট রুহুল কবির রেজভী সাহেব বলেন, তাদের বক্তব্য কোথায় ছিল যে নির্বিচারে হত্যা কেন হবে? যেখানে আওয়ামী লীগ দোষী সাব্যস্ত, যেখানে আওয়ামী লীগ অপরাধী, আওয়ামী লীগ চলে গেছে, সেখানে আওয়ামী লীগ কেন? বাংলাদেশের একটা হত্যাকাণ্ড নির্বিচারে হবে না। তখন এই বক্তব্য কোথায় ছিল? সেনাবাহিনী বলেন আর যৌথ বাহিনী বলেন, যা কিছুই বলেন না কেন, এই বক্তব্যটাই মূলত কালের পরিবর্তনে, সময়ের বিবর্তনে সেটা চলে আসছে। সময়ের খালি পরিবর্তনে সব কিছু ফুটে আসছে। এখন আপনারা সেনাবাহিনীকে পদত্যাগ করাতে চান, সেনাবাহিনীর বিচার করবেন নাকি? আপনারা এ যাবৎ পুলিশের হেফাজতে, সেনাবাহিনীর হেফাজতে এ যাবৎ যত আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছেন, তার বিচার কি করবে? এটাই জাতির প্রশ্ন। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে সেনাবাহিনীর উপরে যেভাবে রুখে দাঁড়াচ্ছে, এখন এই মুহূর্তে যে গুঞ্জন শোনা যাচ্ছে সেনাবাহিনীর ভিতরে, এই যে লেফটেন্যান্ট একজন সিনিয়র অফিসার কমান্ডার, তাকে প্রত্যাহার করা হয়েছে। কি অপরাধে তাকে প্রত্যাহার করা হয়েছে, কেন? এখানে যৌথ বাহিনী সম্পৃক্ত। যৌথ বাহিনী শব্দের অর্থ বুঝতে হবে। সেনাবাহিনী এই তো দেশের মানে নিরপেক্ষ ভূমিকা পালন করবে। সেখানে বিএনপি কে, আওয়ামী লীগ কে, জামাত কে, জাতীয় পার্টি, এটা দেখার সময় নেই। অপরাধী সে অপরাধী। সুতরাং এই মানে সেনাবাহিনীকে খেপাচ্ছে, সেনাবাহিনীকে বিতর্কিত করছে এই বিএনপি। যে বিএনপি দেশটাকে আজকে এই মানে একটা যে করুণ অবস্থা, যে ভয়াবহ অবস্থা সেটা তৈরি করছে তারা। আজকে আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, পাপ বাপকে ছাড়ে না, নিজের গর্তে নিজেই পরে মরার চেষ্টা করছে। বিএনপির মতো একটা রাজনৈতিক দলের এইভাবে এই গণতন্ত্র হত্যা, দেশের সংবিধান হত্যা, মুক্তিযোদ্ধা হত্যা, রিসেট বাটন পুশের পক্ষে কাজ করছে, এটা দেশের জনগণ কখনোই ভাবতে পারেনি, আর এটা মেনে নিতে পারবে না। যাই হোক, সর্বোপরি দিক থেকে বিএনপির এই মানে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হয়তো বা সামরিক শাসনের একটা আভাস পাওয়া যাচ্ছে। যেভাবেই হচ্ছে না কেন, যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার তারা নিরপেক্ষ সরকার না, তারা নাকি বিপ্লবী সরকার, তারা নাকি ছাত্র প্রতিনিধিত্বের সরকার, তারা নাকি ছাত্রদের রাজনৈতিক দলের সরকার, ছাত্রদের প্ল্যাটফর্মের সরকার, সেহেতু আর বহির্বিশ্বে সবাই আর বিএনপি সবসময় বলেছেন, জামাত শিবির হেফাজতরা বলেছেন এরা নিরপেক্ষ সরকার। সুতরাং এখন আর তারা নিরপেক্ষ নেই। তাহলে সেখানে যেহেতু নিরপেক্ষ সরকার নয়, সেহেতু বিএনপিও চাচ্ছে নিরপেক্ষ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো চাচ্ছে নিরপেক্ষ, আর আওয়ামী লীগ চাচ্ছে ডক্টর ইউনূসের পতন। সবকিছু মিলিয়ে সামরিক শাসনের একটা আভাস গুঞ্জন। গতকালকে রাত্রে বিশেষ সূত্রে জানতে পারলাম সামরিক শাসনের জন্য 3টে পক্ষ হয়েছে, 2টা পক্ষ সরাসরি হিট করছে সামরিক শাসনের জন্য। কিন্তু ডক্টর ওয়াকারুজ্জামান সেনাপ্রধান চাচ্ছে না সামরিক শাসন, কারণ সেনাপ্রধান বারবারই চিন্তা করছে যে 1975 সালের সিপাহী যুদ্ধ তিনি দেখেছেন, 1975 সালের 7ই নভেম্বরের সিপাহী যুদ্ধ দেখেছেন,
এরপরে 1979 সালের এই যে এই হোসেন মোহাম্মদ এরশাদেরটা দেখেছেন, মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে নির্মম ইতিহাস সেটা দেখেছেন, বিদেই তারা নিতে চাচ্ছে না। কিন্তু সর্বদিক থেকে বিবেচনা করে দেশটাকে একটা নিউট্রাল জায়গায় এবং দেশের জনগণের স্বস্তি এবং দেশের জনগণ যাতে নিরপেক্ষভাবে দেশের কল্যাণে, দেশের জনগণের কল্যাণে এবং দেশের জানমাল এবং মৌলিক অধিকার নিশ্চিতের জন্য সেনাবাহিনী শাসন এখন খুবই জরুরি। আর সেই দিকেই হাঁটছে বাংলাদেশ। যাই হোক, এখন সর্বোপরি কথা হচ্ছে ডক্টর ওয়াকারুজ্জামান কি করতে চাচ্ছেন। ডক্টর ওয়াকারুজ্জামান চাচ্ছে না মানে সেনা শাসিত সরকার গঠন করতে, কিন্তু ডক্টর ওয়াকারুজ্জামানের নিচে যে প্ল্যাটফর্মটা আছে, দুইটা গ্রুপ, তারা দোনোটা গ্রুপ একত্রিত হয়েছে এবং তারা চাচ্ছে সামরিক শাসনটা জারি করে দেশের এই দুরবস্থা থেকে মুক্ত করে এবং সকল অপরাধী, সে যে দলেরই হোক না কেন, সকল অপরাধ, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই, বিচার ব্যবস্থা নেই, নির্বিচারে হত্যা হচ্ছে, গুম হচ্ছে, রাহাজানি হচ্ছে। আর এটা নিয়ন্ত্রণ করতে হলে একমাত্র মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো একটা সরকার দরকার আছে। সুতরাং সেই সরকার দরকার আছে বিদেই বাংলাদেশের এই সেনাবাহিনীর ভিতরে তিনটা গ্রুপ হয়েছে, দুইটা গ্রুপ একমত পোষণ করেছে। আর ডক্টর ওয়াকারুজ্জামান তিনি চাচ্ছে না, অর্থাৎ সেনা শাসিত সরকার হলে তো তাকেই আগে বসাতে হবে, সেজন্য তিনি চাচ্ছে না এই রাজনীতির ভিতরে ঢুকে এই সামরিক শাসন জারি করা। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে দেশের হয়তো বা বিশাল একটা পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।